নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দীর্ঘ 3 দিন বিরতি নেওয়ার পরে আপনাদের সামনে আবার আমি আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনকার মতন আমার আবেদন, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান এবং অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করুন, শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, আজকে আমার আলোচ্য বিষয়বস্তু এই যে কিছুদিন ধরেই বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের রাজনৈতিক ময়দানে একটা যুদ্ধ যুদ্ধ ভাব ছড়িয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে শাসক দলের অন্দরে। এমন একটা বার্তা দেওয়া হচ্ছে, একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মনে হয় যেন পিসি ভার্সেস ভাইপো একটা দ্বন্দ্ব চলছে এবং তৃণমূল দলটা ভেঙে যায়। চারিদিকে সেনাপতি রব উঠে গেছে। ছোট বড় মেজ কুচো সমস্ত তৃণমূলের নব্য নেতারা বক্তব্য রাখার সময় 4টে কথা বললে 3টে তার মধ্যে আমাদের সেনাপতি। আচ্ছা, সেনাপতি যদি থাকে এবং যারা এই সেনাপতি রব তুলছেন তারা যদি নিজেদের চেহারাটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন, তাহলে এই যে সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনীকে দেখেই তো হাস্যস্কর মনে হয়। কারুর তালপাতার সিপাহীর মতন চেহারা, কারুর কোমরের সাইজ 40-42 ইত্যাদি এবং ইত্যাদি। এদেরকে তো দেখে সৈন্যবাহিনীর কোনো শৃঙ্খলাবদ্ধ সৈন্য বলে মনে হয় না। আর সেনাপতি যদি থাকেই, তাহলে পরে সেনাপতিকে তো তার সৈন্যবাহিনীকে যুদ্ধক্ষেত্রে সামরিক অভিযানে নেতৃত্ব দেওয়ার কথা। আচ্ছা, এই সেনাপতি কথাটার অর্থটা কি? যদি আমরা সংস্কৃত অর্থ ধরি, তাহলে সেনার যিনি পতি, অর্থাৎ যিনি সেনাকে নেতৃত্ব দেবেন, তাকেই সেনাপতি বলা হচ্ছে। বাংলা অভিধানেও একই তার মানে পাই আমরা। অর্থাৎ যে ব্যক্তি তার নেতৃত্বে যে সৈন্যদল আছে তাদেরকে যুদ্ধক্ষেত্রে সামরিক যে অভিযান, সেই অভিযানের রণকৌশল রণনীতি তৈরি করবেন এবং সেই অনুযায়ী তিনি তার সৈন্যবাহিনীকে পরিচালনা করবেন। দেখুন, এই সেনাপতি কথাটা শুধু আমাদের এখানে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই সেনাপতি কথাটা ব্যবহার হয়। ইন্দোনেশিয়াতে হয়, কম্বোডিয়াতে হয়, এরকম বিভিন্ন দেশে সেনাপতি কথাটা ব্যবহার হয়। প্রাচীন ইতিহাসে আমরা আমাদের দেশে সেনাপতি তার কার্যক্রম আমরা দেখেছি। মারাঠা সাম্রাজ্যের শিবাজি, শাহুজি ইত্যাদি সেনাপতিদের নাম পাই আমরা। বীর বিক্রমে তাদের স্মরণ করা হয়। আমাদের দেশে বর্তমানে সেনাপতি তো নেই, সেনাধ্যক্ষ আছেন। আচ্ছা, এই সেনাপতি যদি থাকেন, সেনাপতি তো নিজেকে নিজে নিয়োগ করেন না, তিনি তো স্বয়ম্ভু নন। ফলে তাকে কাউকে না কাউকে নিয়োগ করতে হয়। আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি সেনাধ্যক্ষকে নিয়োগ করেন। অর্থাৎ এই সেনাপতি বা সেনাধ্যক্ষ যাই বলেন না কেন, তিনিও কিন্তু একজন বেতনভুক কর্মচারী। ফলে তৃণমূলে যদি ভাইপো সেনাপতি হন, তাহলে তার ওপরে যিনি রয়েছেন তিনি নেত্রী হতে যাবেন কোন দুঃখে? তাকে তো রানী বলা উচিত। অতীতে আমাদের দেশের ইতিহাসে আমরা এরকম বহু রানীর কথা পাই, যারা নিজের সেনাবাহিনী তৈরি করেছেন এবং বীর বিক্রমে যুদ্ধক্ষেত্রে সাফল্যের সঙ্গে তার সেনাবাহিনীকে পরিচালনা করেছে। যেমন 1857 খ্রিস্টাব্দে রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একটা অসামান্য লড়াই করেছিলেন, তার বাহিনীকে পরিচালনা করেছিলেন। ঠিক একই রকমভাবে কিত্তোর চেন্নাম্মা কর্ণাটক রাজ্যের রানী, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তার সেনাবাহিনীকে সুচতুরভাবে পরিচালনা করেছিলেন যুদ্ধক্ষেত্রে। রানী আবাক্কা চৌটা কর্ণাটকের তুলুনাড়ুর শাসক ছিলেন, যিনি পর্তুগিজদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বেগম হাজরত মহল লখনৌয়ের নবাবের স্ত্রী ছিলেন, যিনি ওই 1857 সালেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সময়ের বিদ্রোহে। জেল রানী দুর্গাবতী গৌন্ড রাজ্যের রানী ছিলেন, মোগলদের বিরুদ্ধে যিনি অসামান্য যুদ্ধ করেছিলেন। এরকম বহু আছেন। রানী অহল্যাবাইয়ের নাম আমরা জানি। এরকম ভুরি ভুরি বলা যেতে পারে। আসলে এই যে একটা যুদ্ধ পরিবেশ বাংলার রাজনীতির ময়দানে আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বিগত দিনগুলো থেকে, পরিষ্কারভাবে বলতে গেলে, দেখতে গেলে তার কারণ হচ্ছে দুটো। 1 নম্বর কারণ, দলের ক্ষমতা কাদের হাতে থাকবে, কার হাতে থাকবে,
মমতা ব্যানার্জি এবং তার অনুগামী যারা বৃদ্ধতন্ত্রে পরিপুষ্ট তারাই দলের ক্ষমতা ধরে রাখবেন, নাকি এই ভাইপো এবং তার তালপাতার সিপাহী যুবক শ্রেণী যারা রয়েছেন তারা দলের মূল চালিকা শক্তি হিসেবে উঠে আসবেন? কারণ আমরা জানি তৃণমূল দলটার না আছে কোনো নীতি, না আছে কোনো নৈতিকতা, না আছে কোনো আদর্শ। ফলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না থাকলে তাদের আয়ের উৎস থেকে তারা সরে যাবে, এটা তারা খুব ভালো করেই জানেন। ফলে টুপাইস কামানোর জন্য এই ক্ষমতা তাদের চাই। মূল লড়াইটা হচ্ছে এই জায়গাটাতে। সেই কারণেই এই স্বঘোষিত সেনাপতি, স্বঘোষিত সৈন্যদল ইত্যাদি এবং ইত্যাদি। অতি সম্প্রতি আমাদের রাজ্যের বিভিন্ন যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতির একটি দুর্নীতি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি। তাতে বিভিন্নভাবে আমাদের রাজ্যের এই সেনাপতি বিপাকে পড়েছেন। তার নামটা বারবার করে উঠে এসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটের মাধ্যমে, তার নাম উল্লেখিত হয়েছে। ফলে তিনি কিন্তু আস্তে আস্তে এটা অনুধাবন করতে পেরেছেন যে মমতা ব্যানার্জি ছাড়া তার গতি নেই। তার পেছন থেকে মমতা ব্যানার্জির মুখটা যদি সরে যায় তাহলে রাজনীতির মার্কেটে তার ভ্যালু কিন্তু শূন্য। তিনি এটাও অনুধাবন করেছেন যে তিনি যদি আলাদা দল করার জন্য দল থেকে বেরিয়ে যান এবং আলাদা দল করে বিভিন্ন নেতাকর্মীদের ডাক দেন, তাহলে সম্ভবত একজন দুজন বাদ দিয়ে তিনি তার পাশে আর কাউকেই পাবেন না। কারণ প্রত্যেকেই নিজের পদটা, নিজের আয়ের সুরক্ষাটা খুব ভালো করে বোঝেন এবং প্রত্যেকেই জানেন মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন তাকে সামনে রেখে টুপাইস যা কামানোর কামিয়ে নিতে হবে। ফলে একদিকে যেমন বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তদন্তে তার নামটা উঠে আসছে, আলোচনার মধ্যে থাকছে, সেই জায়গাটা থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি কিন্তু সাময়িকভাবে আপোষ করলেন এবং গত 27শে ফেব্রুয়ারি সাংগঠনিক সভায় তাকে এটা জোরের সঙ্গে সোচ্চারে বলতে শোনা গেল, আমি বেঈমান নই। একটা দলে, যেই দলের তিনি সেনাপতি, যে দলের কর্মীবৃন্দ সৈন্যরা তাকে সেনাপতি বলছেন, তার হঠাৎ এরকম মনে হলো কেন যে দলের অন্যান্যরা তাকে বিশ্বাসঘাতক ভাবছে, বেঈমান ভাবছে? তার মানে তো এটা পরিষ্কার, ডাল মে কুছ কালা হ্যায়। কিন্তু যেহেতু তিনি এটা অনুধাবন করতে পারছেন যে এই অবস্থায় তাকে জেলের ঘানি টানার থেকে তাকে রক্ষা করার যদি কেউ একজন থাকে তাহলে সেটা তার পিসি। ফলে তাকে বলতে হলো যে আমার গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদই বেরোবে। অবশ্যই আমাদের নজর থাকবে আমাদের রাজ্যের শাসক দলের এই অভ্যন্তরীণ রাজনীতি আগামী দিনে কোন পর্যায়ে যায়। কারণ আমার যেটা অনুমান সেটা হচ্ছে এই আগামী কিছুদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বহু পালাবদল আমরা দেখতে পারবো। তার চিত্রনাট্যর সলতে পাকানো কিন্তু শুরু হয়ে গেছে। ফলে এই ঘটনা নিয়ে আগামী দিনে আরো আমাদের আলোচনা, পর্যালোচনা ইত্যাদি করতেই হবে। আমাদের নজর সেদিকে থাকবে। আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।